বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেই সাইডলাইন বৈঠকে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি। এছাড়া পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনুস। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন, যেখানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন পর্যায়ের দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় চালু করার উপর জোর দেন শাহবাজ ও ইউনুস। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে স্বার্থকে আবারও উজ্জীবিত করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রাধান্য পায় ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার। পরে নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দেন ইউনুস। তিনি বলেন, অতীতের মতো সব উন্নয়নের কাজের অংশীদার হবে চীন। পরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এছাড়া জাতিসংঘের কয়েকটি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। চীনা সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংকটে চীন বাংলাদেশের পাশে থাকে। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। বুধবার রাতে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, যে কোনো পরিবর্তনের পরও বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা হিরা। ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের থিয়ানআনমেন মহাচত্বর থেকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন চেয়ারম্যান মাও সেতুং। সেদিন পৃথিবীর বুকে পুনরায় মাথা উঁচু করে দাঁড়ায় নয়া চীন, আর অবসান হয় প্রাচীন চীনে শত শত বছরের বিদেশি আগ্রাসন ও অপশাসনের। ১৯৪৯ থেকে ২০২৪ মাত্র ৭৫ বছরে চীনের অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্বে চোখে পড়ার মতো, আর বাংলাদেশ চীনের বন্ধুত্ব প্রায় ৫০ বছরের। বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ চীন। বন্ধুত্বের দীর্ঘ সময় ধরে দুদেশেই পাশে দাঁড়িয়েছে দুদেশের। গেল বুধবার এক ৫ তারকা হোটেলে চীনের ৭৫তম জাতীয় দিবস উদযাপনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন সহযোগিতা করছে। চীনা সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। Your cooperation to solve a very knotty problem of forcibly displaced people from Rohingya, and I think China will play a role on that, because that is very, very important. Without China's active cooperation, definitely Myanmar will come back and the other countries, but we need your cooperation. অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন গভীর বন্ধুত্ব,
তাই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে পাশে থাকবে চীন। No matter what a change has taken place inside Bangladesh, China's commitment to develop our bilateral relations remains unchanged. China sincerely hopes that under the leadership of interim government, বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য 100% পণ্যকে আগামী 1 ডিসেম্বর থেকে চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথাও জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইনজীবী সমাবেশে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, সংস্কারের তালিকা তৈরি করে কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে তার রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। এজন্য দ্রুত নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপের জন্য সংলাপের আহ্বানও জানিয়েছেন তিনি। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতির। জামায়াত আমির জানান, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিচার বিভাগকে দলীয় পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে। সবচাইতে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয়, সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার্গো দিল আমরা বুঝলাম না। তো আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতের আমির। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরও এরকম যারা আছেন, তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে। প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে মামলা কিংবা লোভের বশে হয়রানি না করার ব্যাপারে আইনজীবীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেব ইনশাআল্লাহ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পর্যটন সচিব নাসরিন জাহান বলেন, দেশের পর্যটন খাতকে প্রকৃতি, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভিত্তিতে 5 ক্যাটাগরিতে সাজাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এস এম লাবরুর রহমান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। রাকিব হাসানের রিপোর্ট। বিপুল পর্যটন সম্ভাবনার দেশ বাংলাদেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদেশকে পরিণত করেছে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে। বিশ্বের সাথে তাল মিলিয়ে 27 সেপ্টেম্বর বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। সকালে এই উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। তিনি জানান, দেশের পর্যটন খাতকে 5 ক্যাটাগরিতে সাজাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমাদের পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ডের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি এবং প্রশিক্ষণ সেমিনারের ধারাবাহিকভাবে আয়োজন করা হয়। এছাড়াও আমরা পর্যটন সপ্তাহ, শুধু একদিনে আবদ্ধ না থেকে আমরা পর্যটন সপ্তাহ এবং পর্যটন মাস উদযাপনের উদ্যোগ নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য নিবন্ধন ও ভ্রমণ ফি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়গুলো নির্ধারিত হয় নাই, নির্ধারণ করার কথা আছে বিধিমালায়, এই গাইডলাইনে,
নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসক কক্সবাজারের ফি নির্ধারণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও চালু হতে আরও 6 মাসের মতো সময় লাগবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য SM লাবলুর রহমান। আমার ইন্টারনাল অর্গানাইজেশনের সাথে এটা কোঅর্ডিনেশন করে ফুল ফ্লেজ আমি যখন আমি চালু করতে যাব আমার প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আমাকে চেক করতে হবে এটা ফাংশনাল করছে কিনা, এবং 3 থেকে 4 মাস কিন্তু আমাকে এই টেস্ট এন্ড ট্রায়ালের মধ্যে রাখতে হবে। সো এই সময়গুলো আমাদের দিতে হবে। বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে কোনো প্রস্তাবনা নেই বলেও জানান তিনি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বৃষ্টি এলেই রাজধানী জুড়ে দেখা মেলে ভিন্ন চিত্রের। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, আর তা থেকে সৃষ্টি হয় তীব্র যানজটের। সেই সাথে ছোট বড় খানাখন্দগুলো পরিণত হয় মরণ ফাঁদে। বিস্তারিত নুসরাত শারমিনের রিপোর্টে। টানা দুদিনের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে একদিকে তৈরি হয় তীব্র যানজট, অপরদিকে নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা। বৃষ্টির ফলে পর্যাপ্ত যানবাহন না থাকায় এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে শিক্ষার্থী এবং কর্মজীবীরা। ঠিক সময় মতো গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। রিক্সাও যাইতে চায় না, বা রিক্সা যদি যাইতেও চায় তাহলে কিন্তু অনেক ভাড়া যায়। যখন বৃষ্টিটা হয় তখন বিভিন্ন জায়গায় হচ্ছে যে ড্রেনের পানি উঠে যায়। এই ড্রেনের পানির কারণে আমরা মনে করেন যে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যখন যাব তখন এই সমস্যাটা আমাদের প্রবলেমটা ফেস করতে হয়। আমাদের অভ্যাসেরও ত্রুটি আছে, আমরা যেখানে সেখানে পলিথিন ফেলাই। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুররা জানালেন সাধারণ দিনের তুলনায় বৃষ্টিতে তাদের বাড়তি ভোগান্তির কথা। বৃষ্টির দিনে যানজট বেশি থাকে, অ্যাক্টিভ হয় না। বনানীর থেকে মহাখালী হয়তো 1.5 ঘন্টা সময় লাগে। ভাঙ্গাচুরের রাস্তা চোখে দেখে না, মনে করেন পানির জন্য দেখা যায় না, ওই জন্য কাইতেই পড়া যায়, যাত্রী পড়া যায়। বৃষ্টি হলে তো পানিতে ইঞ্জিন ইয়ে গেলে সমস্যা হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার, ফলে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। দুর্ভোগের কথা মাথায় রেখে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার দাবি সবার। নুসরাত শারমিন, মাইটিভি, ঢাকা। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে এদেশের মানুষ পূজা উদযাপন করছেন। দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই, তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। দুপুরে রাজধানী তোপখানা রোডে ফরেস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই, তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে, নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। ছাত্র জনতার আন্দোলনকালে আহতদের চিকিৎসা দিতে সরকারের অনুরোধে বাংলাদেশ সফর করছে চীনের একটি মেডিকেল টিম। এরই মধ্যে বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের পর্যবেক্ষণ করেছেন তারা। দুপুরে সচিবালয়ে বাংলাদেশে সফররত চীনের মেডিকেল টিমের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চীনের মেডিকেল টিমটি দেশে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা করেই রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। পার্টিকুলার এই ট্রিটমেন্টকে কেন্দ্র করে আমাদের সিনিয়র সচিব মহোদয় মিটিংয়ে যেটা প্রস্তাব করেছেন এই ডিব্রিফিং সেশনে, সেটা হচ্ছে আপনার একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। এখানে 2 দেশের সরকারি কর্মকর্তারা থাকবেন এবং চিকিৎসকরা থাকবেন। তারা এই ট্রিটমেন্টের ডে টু ডে ম্যাটারগুলো তারা দেখভাল করবেন। আর এটার সূত্র ধরে আমরা আমাদের সহযোগিতাটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে চাই হেলথ সেক্টরে। ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 3 নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 19 জন। সকাল 6:30টার দিকে শিবালয় উপজেলার বোয়ালি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গার্মেন্টস কর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।